মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই জীবনে আর কাউকে ভালোবাসতে পারবো না করুণা। কিছু একটা করো ডাক্তার। আজ কত রাত আমি ঘুমাইনি, কত রাত। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। রবীন্দ্র জন্ম সপ্তাহ উপলক্ষে আজ সানডে সাসপেন্সে আপনার জন্য রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প নিশীথে। গল্পটি প্রথম প্রকাশিত হয় সাধনা পত্রিকার মাঘ মাসের সংখ্যায় 1301 বঙ্গাব্দে, মানে ইংরেজির 1894 খ্রিস্টাব্দে। বর্তমানে গল্পটি তার ছোট গল্পের সংকলন গল্পগুচ্ছের অন্তর্গত। গল্পটির নাট্যরূপ দিয়েছেন শিবাশিস বন্দ্যোপাধ্যায়। গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী। শুরু হচ্ছে নিশীথে, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। এ এক মহা ঝড় জলের রাত। আর এই ধরনের রাতে যখন বৃষ্টি বেশ ঝাঁপিয়ে আসে, আমি প্রমাদ গুনতে থাকি। এই গ্রামে ডাক্তারি করতে এসেছি তা কিছুদিন হলো। গরিব মানুষের পাড়াগাঁ, চারপাশে ক্ষেত খামারের চেয়ে ঝাঁকড়া পুরনো গাছগাছালির সংখ্যাই বেশি। হালকা জঙ্গলের দিকেই একটেরে আমার 2 কামরার এই বাড়ি। জমিদার দক্ষিণাচরণবাবুর দয়ার দান। সামনের ঘরে আমার তথাকথিত ডাক্তারখানা। চেম্বার বললে ইংরেজি শব্দেরই অপমান হয়। একটা নড়বড়ে টেবিল, একটা আদ্যিকালের চেয়ার, আর রোগীদের জন্য 2টো প্যাকিং কাঠের বাক্স, এই আমার সম্বল। ভেতর দিকের ঘরখানায় আমাদের 2টি প্রাণীর সংসার। আমার স্ত্রীর আবার বর্ষায় মাইগ্রেনের ব্যথা বেড়ে যায়। তা আমি শত চেষ্টাতেও সারাতে পারিনি বলে গিন্নি প্রায়শই মুখ ঝামটা দেন। রাত যত বাড়ে তত বাড়ে তাঁর কষ্ট। আর আমি অপেক্ষা করি। কেননা আমি জানি তিনি আসবেন। অতি গভীর রাতে বর্ষার জল ঝড় গায়ে মেখে তিনি আসবেন নিশ্চিত। ডাক্তার, ও ডাক্তার, ঘুমিয়ে কাদা হয়ে গেলে নাকি? হে, দরজাটা খোলো। ভিজে গাব হয়ে গেলুম যে। ডাক্তার! ও চালিয়ে মারল এই মাঝরাতে। বলছিলাম না তিনি ঠিক আসবেন। জানা কথায় গলাও চিনেছি। তবু দরজার ফুটোয় চোখ দিয়ে দেখি আমাদের জমিদার দক্ষিণাচরণবাবু। কুকুরটা এদিকে কোথাও। রাত প্রায় 2:30 বাজে। জমিদার বাবু ঘুমের ওষুধটা খাননি নাকি? মদের মাত্রাটা ভেতরে দেখুন, আপনার বৌমার আজ বড় মাথা ধরেছে। ও, ভিতরে গেলে তিনি হয়তো, কিন্তু আমার কি হবে ডাক্তার? মরে যাব? একবার ডাক্তার, একটু বসেই চলে যাও না? আসুন, আস্তে আজ্ঞা হোক। আমি সরে দাঁড়াতেই প্রায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়লেন দক্ষিণাবাবু। ধড়ফড় করে পিঠ ভাঙা চৌকিটা টেনে তাকে বসতে দিলাম। ঘড়িতে দেখি
তখন রাত 2:30। একটা উদ্বেগ ফুটে উঠল আমার মুখে, কিন্তু চুপ করে তার মুখের দিকে চেয়ে রইলাম। দক্ষিণাচরণবাবু পাংশু মুখে চোখ বড় বড় করে বললেন, আজ রাতে বুঝলে ডাক্তার, আবার সেই উপদ্রব শুরু হয়েছে। তোমার ওষুধ কাজে দিল না হে ডাক্তার। আপনি মনে হয় মদের পরিমাণটা আবার বাড়িয়েছেন না? এই ওটা ওটা তোমার ওটা তোমার বড় ভুল ডাক্তার। আরে আরে মদ নয়, মদ নয়। গোটা বিষয়টা না শুনলে তুমি আসল কারণটা বুঝতে পারবে না। কুলুঙ্গির মধ্যে ছোট্ট টিনের ডিব্বায় নিস্তেজভাবে কেরোসিনের আলো জ্বলছিল। আমি সেটা উস্কে দিলাম। তাতে আলো একটু বাড়ল, কিন্তু প্রচুর ধোঁয়া বেরোতে লাগল। ভেজা হাওয়ায় শিরশির করছিল শরীর। ধুতির কোঁচাটা গায়ের উপর টেনে একটা খবরের কাগজ পাতা প্যাক বাক্সের উপর বসলাম। ডাক্তার, হ্যাঁ? একটু একটু নাড়িটা দেখবে? না। না মানে আমি আমি এই গ্রামের জমিদার রায়ান দক্ষিণাচরণ কুশারি। আমি বলছি আমার গ্রামের ডাক্তারকে একবার নাড়ি দেখতে। আর সে বলছে দেখবে না। এর মানে কি ডাক্তার? খুব সিম্পল জমিদার বাবু। আপনার এই দৈনিক অত্যাচারটি আমি বা আমার পরিবার আর নিতে পারছি না। এই রোজ রাত্রিরে রাত 2টোর সময় তুমি আমাকে ছেড়ে চলে যাবে ডাক্তার? হ্যাঁ, চলে যাবে? হ্যাঁ। আপনি রোগ পুষে রাখবেন, আপনার কলিক পেন, আপনি মদ গিলবেন, আপনার গিন্নি মনোরমা বৌঠান অসুস্থ, আপনি চিকিৎসা করাবেন না, জমিদারি লাটে তুলবেন, আর রোজ রাতে এসে ভোর রাত অবধি এভাবে আমাকে বিরক্ত করবেন। আচ্ছা, আমি কি মানুষ নই? বা আমার স্ত্রী? রোজ সকালে আপনার জমিদারির অন্তত 2 ডজন প্রজাকে আমাকে দেখতে হয় জমিদার বাবু, বুঝুন। সংখ্যাটা 2 ডজন। আমি ছাড়লে তবে তো তুমি যাবে ডাক্তার? হ্যাঁ, তোমার চিকিৎসা করতে কি সমস্যা হচ্ছে বলো তো? আমি আপনাকে চিনি না, চিনতে চাইও না। আমার চোখে আপনি একজন ব্যর্থ জমিদার। কি তাই তো? যে রোজ রাতে এক কুহকের ভয় পায়, তাই তো না? হ্যাঁ ডাক্তার, কেন ভয় পাই জানতে চাও? জানতে চেয়েছ কোনোদিন? না। তাতে আমার কোনো আগ্রহ থাকার কথা কি? শোনো না হে, শোনো, নইলে আমার কেসটা। আরে, অসুস্থ লাগছে? এক গ্লাস জল। হ্যাঁ, দিচ্ছি, দাঁড়ান। তোমার এই বউঠান মানে মনোরমা, ও আমার আমার দ্বিতীয় পক্ষ। শুনেছ হয়তো, গ্রামে অনেক কানাঘুষো। গ্রামে জমিদারের নামে মুখরোচক নানা গল্প থাকে জমিদার বাবু, সেটাই স্বাভাবিক। আমি ডাক্তার, তাতে কান দেওয়া বা মন্তব্য করা আমার কাজ নয়। ধর্মপুত্র,
কি যে 6 লিখে রাখো তোমার ডায়েরিতে। জানো ডাক্তার, আমার আমার প্রথম পক্ষ করুণা, নামেও করুণা, স্বভাবেও। সে যখন আমার জীবনে এসেছিল, আমি তখন সবে যৌবনে পা দিয়েছি। কি সুন্দর ছিল সে, ভোরের শিউলির মতো, সাদা পদ্মের মতো। আজ কি সেই বড় বৌঠানের গপ্প বলবেন এখন? বলি না একটু? কোনোদিন কাউকে তো ভেতরের কথাগুলো বলিনি। আমার তোমাকে মনে ধরেছে ডাক্তার। আমাকে কেউ যদি সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারে, সে তুমি। বলি না? আচ্ছা, প্রথম পক্ষ থেকে আপনার কোনো ছেলে মেয়ে, মানে সন্তানাদি হয়েছিল? একটি, বলতে পারো আমার জন্যই সে থাকেনি। করুণা আমার জীবন ভরিয়ে রেখেছিল ডাক্তার। বড় ভালোবেসে ফেলেছিলাম তাকে। আমার যৌবনের খেলার সাথী ছিল সে। আমার তখন বয়স কম, রসবোধ বেশি, তার উপর আবার কাব্যটা ভালো করে পড়ে রেখেছিলাম, তাই শুধু গৃহিণী বোনায় মন করত না। কালিদাসের সেই শ্লোকটা মনে পড়তো বারবার। গৃহিণী সচিব সখী মিত প্রিয় শিষ্যা ললিতে কলবিধৌ। কিন্তু জানো ডাক্তার, আমার গিন্নির কাছে ওইসব আট কাটতো না। এবং প্রেমের ডাক তিনি হেসে উড়িয়ে দিতেন। ইন্দ্রের ঐরাবত গঙ্গা স্রোতে কেমন নাকাল হয়েছিল, সে গল্পটা জানা আছে নিশ্চয় তোমার? হ্যাঁ, তেমনি করুণার হাসির মুখে বড় বড় কাব্যের টুকরো, ভালো ভালো আদরের ডাক মুহূর্তের মধ্যে ভেসে যেত। সর্বক্ষণ হাসি দিয়ে সব উড়িয়ে দেওয়ার এক আশ্চর্য ক্ষমতা ছিল তার। আমারও পরানো যাহা চাই তুমি তাই, আমারও আরে ছাড়ো না, কেউ এসে পড়বে। দেখবে সবাই জমিদার বাবু বউকে কেমন ভালোবাসে। চাইবাসে। তাই হ্যাঁ, তবে রে দেখাচ্ছি মজা। দুটি পায়ে পড়ি, তোমার খোঁপা ভেঙে যাচ্ছে। ওগো, কি কোথায় আছো গো? আরে আমাকে ডাকাতে লুট করে নিয়ে যাচ্ছে গো, বাঁচাও না। কেউ আসবে না প্রাণেশ্বরী। সবাই দেখেছে আমি ফিরে এসে দোতলা সিঁড়ি ভেঙে উঠছি। ছাড়ো, সত্যি এই চাপ লাগছে। দেখো পেটে চাপ লাগছে। পেটে? এমা লেগে গেল নাকি? হ্যাঁ তো, যা করছিলে। করুণা, ভগবান এতদিনে মুখ তুলে চাইলেন বলো? হ্যাঁ, তাই তো জমিদার বাবু, সবাই যে কি খুশি। বিয়ের এত বছর পর
আমি তো এই শোনো না বলছি যে আমার তো 3 কোলে কেউ নেই, কি হবে? মানে ওই যে ওই স্বাদ ভক্ষণ। আরে এটা এটা কি কি এটা? এই একটা কোথায়? কালো, ছোট্ট কালো মতো তোমার ঠোঁটের ঠিক উপরে, ঠোঁটে? যে ঘায়ের মতো। কই? ও এটা? দূর, ও কিছু না। কিছু না? কই আরে, দেখি কি ভালো হলো? করে দেখি না। আরে মুখ সরিয়ে নিচ্ছ আরে, কেন? দেখতে দাও। আচ্ছা, দেখ। ছেলে মানুষই করে না, দেখি। বুঝলে ডাক্তার, মুখে বলেছিলাম কিছু না, কিন্তু এই ছোট্ট ঘাটা অনেক কিছু ছিল হে ডাক্তার। হারপিস লাবিয়ালিস? হ্যাঁ? ভেবেছিলেন সামান্য ওষ্ঠব্রণ, কিন্তু আসলে রোগটা। বাহ, শুনেই ধরে ফেললে। ভালো ডাক্তার তো তুমি। কিন্তু রোগটা আপনার থেকে বড় বৌঠানের কাছে ছড়িয়ে গেল, আর উনি তখন 1 মিনিট, তখন কমাস চলছিল। বিশ্বাস করো ডাক্তার, আমি খুব চেষ্টা করেছিলাম, খুব। এমনকি ডক্টর সরকারকেও। মানে স্যার নীলরতন সরকার? হ্যাঁ, কিন্তু তিনিও ফেল করলেন নাকি। ঠিক সেই সময় আরেকটা কাণ্ড ঘটল। আচ্ছা ডাক্তার, তুমি ওই কি যেন বলে, ওই দৈবে বিশ্বাস করো? বিজ্ঞানের ছাত্র হয়ে দৈব, ঝাড়ফুঁক, টোটকা এসবের বিরুদ্ধেই আমার সারা জীবনের লড়াই জমিদার বাবু। গ্রামে গঞ্জে ঘুরে ওইসব বুজরুকির হাত থেকে মানুষকে বাঁচাতে গিয়েই তো সারা জীবনটা বাজিয়ে রেখেছি। বলেছিলাম না আপনাকে চাকরি নেওয়ার সময়? বলেছিলে, আমি মাথা নেড়েছিলাম, কিন্তু মনে মনে মানিনি। কেন মানিনি জানো? একেবারে হাতে নাতে প্রমাণ পেলাম। আমার কুলগুরুকে চিঠি লিখেছিল করুণা। তিনি এক ব্রহ্মচারীকে পাঠালেন, সুন্দর দেখতে, হিমালয় থেকে সদ্য এসেছে। বৌঠান তারপর তাকে একেবারে মাথায় তুলে সেবা করতে গেলেন, শরীরের ধকল বেড়ে গেল। তা গেল, বুঝতে পারিনি, কিন্তু সে একটা যোগ্য করল, যাতে ফেল মেরে গেল ডক্টর সরকারের মতো ডাক্তারের বিজ্ঞান। কি তাই না? ओम गंगे च जमुनेश्चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलेहस्मिन् सन्निधिं कुरु। ओम स्वस्तिर्नो इन्द्रो वृद्धस्रवाः स्वस्तिर्न पुष्या विश्ववेदाः स्वस्तिर्नोस्तारक्ष अरिष्टनेमिः। ओम शांति शांति शांति। এই যে মা, এই নাও দক্ষিণা বাবা জীবনকে। এই শিকড়টি এখনই শুদ্ধ শিলে বেটে ভক্ষণ করাতে হবে। আচ্ছা আচ্ছা, কই নাও। উনি সেরে যাবেন তো? নিশ্চিত। কিন্তু তুমি এত ঘামছো কেন মা? পিঠ ধরে রয়েছ। কই দেখি তো তোমার নাড়িখানি দেখি। ওষুধের গুণেই বলো বা কপাল জোরে, সে যাত্রায় বেঁচে গেলাম। শরীর খারাপের সময় আমার গিন্নি দিন রাত এক মুহূর্তের জন্য বিশ্রাম করেননি। সেই কটা দিন একটি অবলা মহিলা
মানুষের সামান্য শক্তি নিয়ে প্রাণপণে আমার শিয়রে দাঁড়ানো যমদূতগুলোর সঙ্গে অনবরত যুদ্ধ করেছিলেন। তার সমস্ত প্রেম, সমস্ত মন, সমস্ত যত্ন দিয়ে আমার এই অযোগ্য প্রাণটাকে যেন বুকের শিশুর মতো 2 হাতে ঢেকে রেখেছিলেন। নাওয়া খাওয়া ছিল না, ঘুম ছিল না, পৃথিবীর আর কোনো কিছুর দিকে খেয়াল ছিল না তার। বড় বৌঠানের শরীর কি এরপরেই? যম তখন হেরে বাঘের মতো আমাকে তার কবল থেকে ফেলে দিয়ে চলে গেলেন। কিন্তু যাবার সময় করুণাকে একটা ভীষণ থাবা মেরে গেলেন। আপনার সন্তান জন্মালো, মরা। আহা, আসলে ছোঁয়াছে কিনা রোগটা? তারপর থেকেই তার নানা জটিল রোগের শুরু। তখন আমি তার সেবা শুরু করে দিলাম। তাতে তিনি ব্যস্ত হয়ে উঠলেন, বলতে শুরু করলেন, করো কি? লোকে বলবে কি? এমন করে দিন রাত তুমি আমার ঘরে যাতায়াত করো না। যেন নিজে পাখার হাওয়া খাচ্ছি এমন ভান করে রাতে যদি তাকে তার জ্বরের সময় হাওয়া করতে যেতাম তো খুব কাড়াকাড়ি পড়ে যেত। কোনোদিন যদি তার সেবা করতে গিয়ে আমার খাওয়ার নিয়মিত সময় 10 মিনিট দেরি হতো, তবে সেও নানান অনুনয়, অনুরোধ, অনুযোগ শুরু করত। একটু সেবা করতে গেলে হিতে বিপরীত হয়ে যেত। তিনি বলতেন, পুরুষ মানুষের অতটা বাড়াবাড়ি ভালো নয়। আমাদের সেই বরানগরের বাড়িটা তুমি দেখেছ তো? হ্যাঁ, বাড়ির সামনে বাগান এবং বাগানের সামনে গঙ্গা বইছে। আমাদের শোবার ঘরের নিচেই দক্ষিণের দিকে খানিকটা জমি মেহেদির বেড়া দিয়ে ঘিরে আমার স্ত্রী নিজের মনের মতো এক টুকরো বাগান বানিয়েছিলেন। সমস্ত বাগানটির মধ্যে সেই অংশটাই অত্যন্ত সাধাসিধে আর নিতান্ত দিশে। অর্থাৎ তার মধ্যে গন্ধের চেয়ে রঙের বাহার বা ফুলের চেয়ে পাতার বৈচিত্র্য বেশি ছিল না। টবের মধ্যে ছোট গাছের পাশে কাঠির মাথায় কাগজে লেখা লাটিন নামের পতাকা উঠত না। বেল, জুঁই, গোলাপ, গন্ধরাজ, করবী এবং রজনীগন্ধাই বেশি ছিল। বিশাল একটা বকুল গাছের তলা সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো ছিল। সুস্থ অবস্থায় তিনি নিজে দাঁড়িয়ে 2 বেলা সেটা ধুয়ে সাফ করিয়ে রাখতেন। আর গরমকালে কাজের ফাঁকে সন্ধ্যার সময় ওটি ছিল তার বসবার জায়গা। সেখান থেকে গঙ্গা দেখা যেত, কিন্তু গঙ্গা থেকে কুঠির পানসির বাবুরা তাকে দেখতে পেত না। অনেক দিন বিছানায় পড়ে থাকার পর একদিন চৈত্রের শুক্লপক্ষ সন্ধ্যায় তিনি বললেন, ঘরে আটকে থেকে আমার প্রাণটা কেমন কেমন করছে। আজ একবার আমার সেই বাগানে গিয়ে বসি। হ্যাঁ, এসো এসো এসো। আমি তাকে বহু যত্নে ধরে ধীরে ধীরে সেই বকুলতলার পাথরের বেদিতে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম।
কোলের উপরে তার মাথাটি তুলে রাখতে পারতাম, কিন্তু আমি জানি সেটাকে তিনি অদ্ভুত কাণ্ড বলে ভাববেন। তাই তাই একটা বালিশ এনে তার মাথার তলায় রাখলাম। দুটি একটি করে ফোটা বকুল ফুল ঝরতে লাগলো এবং গাছের ফাঁক দিয়ে ছায়া মাখা জ্যোৎস্না তার রুগ্ন মুখের উপরে এসে পড়ল। চারদিক শান্ত, নিস্তব্ধ। সে ঘন গন্ধে আলো আধারের এক পাশে নীরবে বসে তার মুখের দিকে চেয়ে আমার চোখে জল এলো। আমি ধীরে ধীরে গাছের গোড়ায় এসে দুই হাতে তার একটি উষ্ণ রুগ্ন হাত তুলে নিলাম। তিনি তাতে কোনো আপত্তি করলেন না। কিছুক্ষণ এইভাবে চুপ করে বসে থেকে আমার মন কেমন যেন অস্থির হয়ে উঠল। আমি বলে উঠলাম, তুমি বাঁচবে করুণা, বাঁচতেই হবে। তোমার ভালোবাসা আমি এই জীবনে কোনোদিন ভুলতে পারবো না করুণা। তখনই বুঝলাম এই কথাটা বলার কোনো প্রয়োজন ছিল না। আমার স্ত্রী হেসে উঠলেন। সেই হাসিতে লজ্জা ছিল, সুখ ছিল এবং অল্প অবিশ্বাস ছিল, এবং তার মধ্যে অনেকটা পরিহাসের তীব্রতাও ছিল। প্রতিবাদে একটি কথাও না বলে শুধু তার সেই হাসি দিয়ে জানালেন, কোনো কালে ভুলবে না, তা কখনো সম্ভব নয়, এবং আমি তা আশাও করি না। সে এইবারে খিলখিল করে একটা অদ্ভুত হাসি হেসে উঠে দাঁড়িয়ে আমার মুখ দু হাতে ধরে নিজের দিকে প্রবল শক্তি দিয়ে টেনে নিয়ে বলল, সত্যি সত্যি বলছো? কোনোদিনও ভুলবে না? না না গো না, এ হবে না। মিথ্যে 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 মিথ্যে, আমি বিশ্বাস করি না। ওই মিষ্টি তীক্ষ্ণ হাসির ভয়ে আমি কখনো আমার স্ত্রীর সঙ্গে দস্তুর মতো প্রেম করার সাহস করিনি ডাক্তার। চোখের আড়ালে যেসব কথা মনে হতো, তার সামনে গেলেই আমি কেমন যেন আমার মনে হতো। ক্রমশ বড় বেশি অসুস্থ হয়ে পড়ছিলেন নিশ্চয়ই বড় বৌঠান। আচ্ছা, ওই সময় একটু বাইরে কোথাও নিয়ে গেলে? ঠিক তাই করেছিলাম ডাক্তার। আমাদের এস্টেটের ডাক্তার বলল, একবার বায়ু পরিবর্তন করে দেখলে ভালো হয়। আমি স্ত্রীকে নিয়ে এলাহাবাদে গেলাম। সঙ্গে গেল তার ছেলেবেলার এক ঝি, সুরবালা। সেখানে হারান ডাক্তার আমার স্ত্রীকে চিকিৎসা করতে লাগলেন। অনেক কাল একভাবে কাটিয়ে ডাক্তারও বললেন, আমিও বুঝলাম, এবং আমার স্ত্রীও বুঝলেন যে তার রোগটা সারবার নয়, তাকে চিররুগ্ন হয়ে কাটাতে হবে। এই রে, এই জানলার ছিটকিনিটা, ইস,
অবশ্য আজ যেরকম দুর্যোগ জুড়েছে। দাঁড়ান, এটাকে এইবারে ঠিক লেগেছে। সরি সরি, বলুন জমিদার মশাই। হ্যাঁ, বড় বউঠান। তখন তখন একদিন আমার স্ত্রী আমাকে বললেন, যখন রোগও সারবে না এবং এখনই আমার মরবার আশাও নেই, তখন আর কতদিন এই বাঁচা মরা নিয়ে তুমি কাটাবে বলো তো? শোনো না, আমি বলি কি, তুমি আরেকটা বিয়ে করো। মাও ডাক্তার, হ্যাঁ, এ কেমন কথা? এটা জানো একটা যুক্তি শুধু। আমার কেবলমাত্র আমার শুভ চিন্তা ভেবে বলা একটা কথা। এর মধ্যে যে খুব একটা মহত্ব, বীরত্ব বা অসামান্য কিছু আছে এমন ভাব তার ভাবভঙ্গির মধ্যে লেশ মাত্র ছিল না। তাহলে আপনি কি করলেন? এইরকমই হেসে উড়িয়ে দিলেন তো? পারলাম কই ডাক্তার, পারলাম কোথায়? এইবার আমার হাসবার পালা ছিল। কিন্তু আমার কি তেমন করে হাসবার ক্ষমতা আছে? আমি সবে উপন্যাসের নায়কের মতো গম্ভীরভাবে বলতে শুরু করেছি, যতদিন এই দেহে জীবন আছে। নাও, আর বলতে হবে না, তোমার কথা শুনেই আমি আর বাঁচি না। এ জীবনে আর কাউকে ভালোবাসতে পারবো না করুণা। জানি না তখন নিজের কাছেও কখনো স্পষ্ট স্বীকার করেছি কিনা, কিন্তু এখন বুঝতে পারছি এই রুগ্ন হতাশ সেবার কাজে আমি মনে মনে বড্ড ক্লান্ত হয়ে গেছিলাম। এই কাজে যে ভঙ্গ দেব এমন কল্পনাও আমার মনে ছিল না। অথচ সারা জীবন এই চিররুগ্নকে সঙ্গে নিয়ে কাটাতে হবে, এই কল্পনা আমার কাছে কষ্টের হয়ে উঠছিল। হায়, প্রথম যৌবনে যখন সামনে তাকিয়েছিলাম, তখন প্রেমের মায়ায়, সুখের আশ্বাসে, সৌন্দর্যের মরীচিকায় সমস্ত ভবিষ্যৎ জীবন আনন্দের দেখাচ্ছিল। আজ থেকে শেষ পর্যন্ত শুধু আশাহীন দীর্ঘ শুকনো মরুভূমি। আমার সেবার মধ্যে সেই আন্তরিক শ্রান্তি নিশ্চয়ই তিনি দেখতে পেয়েছিলেন। তখন জানতাম না, কিন্তু এখন সন্দেহ নেই যে তিনি আমাকে অতি সহজে বুঝতেন। আমার নিজের আড়ালে মনের কথাও অন্তর্যামীর মতো তিনি সমস্তই জানতেন। এ কথা মনে করলে আজও আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করে ডাক্তার। তার মানে ছোট বৌঠান বোধহয় এই সময় আপনার জীবনে? তোমাদের এই বৌঠান এলাহাবাদের হারান ডাক্তারের মেয়ে। হারান ডাক্তার আমাদের স্বজাতি। তার বাড়িতে আমার প্রায় নিমন্ত্রণ থাকত। কিছুদিন যাতায়াতের পর ডাক্তার তার মেয়েটির সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন।
মেয়েটির বিয়ে হয়ে যাওয়ার মতো বয়স হয়েছিল, কিন্তু কিন্তু সে অবিবাহিত ছিল। ডাক্তার বলেন তিনি মনের মতো পাত্র পাননি বলে বিয়ে দেননি মেয়ের। কিন্তু কিন্তু বাইরের লোকের কাছে গুজব শুনতাম মেয়েটির কুলের দোষ ছিল, কিন্তু কিন্তু আর কোনো দোষ ছিল না। যেমন সুরূপ তেমনই সুশিক্ষা। সেজন্য মাঝে মাঝে একদিন তার সঙ্গে নানা কথা আলোচনা করতে করতে আমার বাড়ি ফিরতে রাত হতো। আমার স্ত্রীকে ওষুধ খাওয়ার সময় পেরিয়ে যেত। তিনি জানতেন না আমি হারান ডাক্তারের বাড়ি গেছি, কিন্তু দেরির কারণ একদিনও আমাকে জিজ্ঞাসাও করেননি। মরুভূমির মধ্যে আর একবার মরীচিকা দেখতে শুরু করলাম। তেষ্টা যখন বুক পর্যন্ত, তখন চোখের সামনে কুল ছাপানো স্বচ্ছ জল ছলছল ঢল ঢল করতে লাগলো। তখন মনকে প্রাণপণে টেনেও আর ফেরাতে পারলাম না। রোগীর ঘর আমার কাছে দ্বিগুণ নিরানন্দ হয়ে উঠল। তখন প্রায় শুশ্রূষা করার এবং ওষুধ খাওয়ার নিয়ম ভেঙে যেতে লাগলো। হারান ডাক্তার আমাকে মাঝে মাঝে বলতেন, যাদের রোগ আরোগ্য হবার কোনো সম্ভাবনা নেই তাদের পক্ষে মৃত্যুই ভালো, কারণ বেঁচে তাদের নিজেরও সুখ নেই, অন্যেরও অসুখ। কথাটা বলতে দোষ নেই, কিন্তু আমার স্ত্রীকে লক্ষ্য করে এমন প্রসঙ্গ তোলা তার উচিত হয়নি। কিন্তু মানুষের জীবন মৃত্যু সম্বন্ধে ডাক্তারের মন এমন অসাড় যে তারা ঠিক আমাদের মনের অবস্থা বুঝতে পারে না। তারপর হঠাৎ একদিন পাশের ঘর থেকে শুনতে পেলাম আমার স্ত্রী হারান বাবুকে বলছেন, দেখি ডাক্তার, কতগুলো মিথ্যে ওষুধ গিলিয়ে ডাক্তারখানার দেনা কেন বাড়াচ্ছেন বলুন তো? আমার এই প্রাণটাই যখন একটা রোগ, তখন দিন না ডাক্তার, এমন একটা ওষুধ দিন না যাতে তাড়াতাড়ি আমার এই প্রাণটাই চলে যায়। ছি ছি ছি, এমন কথা বলবেন না। কথাটা শুনে হঠাৎ আমার বুকে বড় ঘা লাগলো। ডাক্তার চলে গেলে আমার স্ত্রীর ঘরে গিয়ে তার বিছানায় বসলাম। তার কপালে ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে লাগলাম। তিনি বললেন, কি ঘর বড় গরম, তুমি বাইরে যাও, বুঝলে? তোমার তো বেড়াতে যাওয়ার সময় হয়েছে, খানিকটা না বেড়ালে আবার রাত্রে তোমার খিদে হবে না। যাও বেরিয়ে এসো। বেড়াতে যাওয়া মানে ডাক্তারের বাড়িতে যাওয়া। আমি তাকে বুঝিয়েছিলাম খিদে বাড়াতে হলে খানিকটা বেরিয়ে আসা খুব দরকার। এখন নিশ্চয় বলতে পারি তিনি প্রতিদিনই আমার এই ছলনাটুকু বুঝতেন। আমি নির্বোধ মনে করতাম তিনি নির্বোধ।
এক গ্লাস জল দে ডাক্তার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান। একদিন ডাক্তারবাবুর মেয়ে মনোরমা আমার স্ত্রীকে দেখতে আসতে চাইলেন। জানি না কি কারণে তার সে প্রস্তাব আমার ভালো লাগলো না, কিন্তু প্রতিবাদ করার কোনো কারণ ছিল না। তিনি একদিন সন্ধ্যাবেলায় আমাদের বাসায় এসে উপস্থিত হলেন। সেদিন করুণার ব্যথাটা অন্যদিনের চেয়ে বেড়েছিল। যেদিন তার ব্যথা বাড়ে সেদিন তিনি একদম স্থির, নিস্তব্ধ হয়ে থাকেন। শুধু মাঝে মাঝে হাত মুঠো করতে থাকেন এবং মুখ নীল হয়ে আসে। তাতেই তার যন্ত্রণা বোঝা যায়। ঘরে কোনো সাড়া ছিল না। আমি খাটের পাশে চুপ করে বসেছিলাম। সেদিন আমাকে বেড়াতে যেতে অনুরোধ করেন, এমন ক্ষমতা তাঁর ছিল না, কিংবা হয়তো খুব কষ্টের সময় আমি কাছে থাকি, এমন ইচ্ছা তার মনে মনে ছিল। চোখে লাগবে বলে কেরোসিনের আলোটা দরজার পাশে ছিল। ঘর অন্ধকার, নিস্তব্ধ। শুধু একবার যন্ত্রণা কিছুটা কমলে আমার স্ত্রীর গভীর দীর্ঘ নিঃশ্বাস শোনা যাচ্ছিল। আমি বিছানার ওপরে এসে বসে করুণার হাতটা ধরলাম, আর করুণা আমার হাত দু হাতে ধরে টেনে নিল নিজের বুকের ওপর। দুজনের দিকে তাকিয়েছিলাম। করুণার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তোমাকে ছাড়া আমি বাঁচব না করুণা। করুণা সমস্ত রোগের লক্ষণ বলে হেসে উঠল। সেই দুর্বল অথর্ব শরীরে সে হাসতে লাগলো, খিলখিল করে, খলখল করে। ও ডাক্তার, বড় নির্মম সেই হাসি। তাই? সত্যি? সত্যি সত্যি সত্যি। বেশ, তাহলে আমার একখানি কথা রাখো। কথা দিতে হবে আমায়। কি গো বলো, রাখবে? কি? তুমি আর একটা বিয়ে করো। আমাকে কথা দাও, দিতেই হবে। বলো না গো, বলো না, আমি মরলে তুমি আবার বিয়ে করবে? এই জীবনে আর কাউকে ভালোবাসতে পারবো না করুণা। কথাটা বলা শেষ না হতে খিলখিল করে হেসে উঠে সর্বশক্তি দিয়ে উঠে বসতে গেল করুণা। এমন সময় মনোরমা ঘরের দরজায় দাঁড়ালো। উল্টো দিক থেকে কেরোসিনের আলো এসে তার মুখের উপর পড়ল। আলো আঁধারে লেগে সে কিছুক্ষণ ঘরের কিছুই দেখতে না পেয়ে দরজায় দাঁড়িয়ে ইতস্তত করতে লাগলো। আচমকা সেই আলো আঁধারের মধ্যে নিদারুণ ভয় পেয়ে এক আশ্চর্য গলায় করুণা ওই দুর্বল শরীরে চেঁচিয়ে উঠল, আমার এই ডান হাতের কবজির
ঠিক এইখানটা ধরে। কে? ওকে 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 গো? কে? আমি চিনি না। ও উনি আমাদের হারান ডাক্তারবাবুর মেয়ে। ও মা, আসুন আসুন ভাই, আসুন। রোগীর ঘর। আপনি ওই যে ওই টুলটা, হ্যাঁ ওটা। আচ্ছা ঠিক আছে, ওটাতে বসুন, বসুন না, বসুন। আপনি ব্যস্ত হবেন না। আচ্ছা, জানলাগুলো সব বন্ধ কেন? বাতাস নেই যে। আমার যে সব জানলাই বন্ধ হয়ে যাচ্ছে ভাই। আর যে একটু বাতাস নেই। এসব আবার কেমন কথা? আমার বাবা খুব ভালো ডাক্তার, আপনি ঠিক সেরে উঠবেন। হাল ছাড়লে চলবে? আপনার বাবা খুব ভালো মানুষ, বুদ্ধিমান মানুষ। হ্যাঁ ভাই, শুনেছি আপনি নাকি খুব ভালো গানও করেন। সেসব কথা এখন থাক। বৌরানী, আপনাকে আর যন্ত্রণা সহ্য করতে হবে না। বাবা দুটি নতুন ওষুধ নিজে হাতে বানাচ্ছেন। বললেন এ মহৌষধে এইবারে আপনি একেবারে সেরে উঠবেন। আমাকে বললেন, তুমি এগো মা, আমি আসছি। বাবা এই এসে পড়লেন বলে। ওষুধ, আবার ওষুধ। কিন্তু আমার যে প্রদীপে আর তেল নেই ভাই। আপনারা ওর কত যত্ন করেন, ওর দেখাশোনা করেন, এই আমার এক সান্ত্বনা। এবারে ওর পায়ের ধুলো মাথায় নিয়ে এমন সময় হারান ডাক্তার 2 শিশি ওষুধ সঙ্গে নিয়ে উপস্থিত হলেন। বুঝলে ডাক্তার, শিশি দুটি মাপে এক, রঙে ফারাক। একটি কাঁচের মতো স্বচ্ছ, যেমন হয় আর কি। অন্যটি যেন ময়ূরের গলার মতো নীল। নীলকণ্ঠ শিশি। হারান ডাক্তার পই পই করে বোঝাতে বসলে। বৌমা, একটু দেখে নিন। হ্যাঁ, আলোটা একটু বাড়াও তো মা মনোরমা। হ্যাঁ বাবা। এই দেখুন তো মা, এই নীল শিশিটা, এটা হচ্ছে মালিশ করবার, আর এইটি খাওয়ার। আচ্ছা। দেখবেন দুটো তো আবার মিলিয়ে ফেলবেন না যেন। এই ওষুধটা ভারী বিষ। দক্ষিণাবাবু, আপনিও একবার বুঝে নিন। আমাকেও একবার সতর্ক করে দিয়ে ওষুধ দুটি বিছানার পাশে টেবিলে রেখে দিলেন। মা মনোরমা, চলো, এবারে তো আমাদের। বাবা, আমি আর কিছুক্ষণ থাকি? থাকবে? আসলে বাড়িতে তো মেয়ে মানুষ কেউ নেই, কে দেখবে বাবা? না, আপনি এত কষ্ট আর করবেন না। পুরনো ঝি আছে, সে আমাকে মায়ের মতোই যত্ন করে। উনি হলেন মা লক্ষ্মী, চিরকাল পরের সেবা করে এসেছেন, অন্যের সেবা সইতে পারেন না। ডাক্তারবাবু, এই যে ইনি বদ্ধ ঘরে অনেকক্ষণ বসে আছেন এই রুগীর পাশে। একে একবার একটু বাইরে বেরিয়ে নিয়ে আসুন না। কি ভাই, পারবে না?
আসুন না, যাও। নদীর ধার দিয়ে একটু ঘুরে না হয় হ্যাঁ, যাও। একবার আমাদের বাড়ি হয়ে আসবেন। হ্যাঁ। কিন্তু বৌমা একটু খেয়াল রাখবেন, এইটে হলো খাওয়ার ওষুধ, আর এইটে হলো ব্যথার। এটা কিন্তু বিষ, কেমন? সেদিন ডাক্তারের বাড়িতেই খেয়ে ফিরে আসতে আসতে রাত হয়ে গেল। এসে দেখি আমার স্ত্রী ছটফট করছেন, তার চোখ যেন ঠেলে বেরিয়ে আসছে। ঝিয়ের পাখার বাতাসের তোয়াক্কা না করে সে এমন ঘামছে যেন 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 তার প্রাণটা। আমি অনুতাপে দগ্ধাতে তাকে কেবল জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কি হ্যাঁ, ব্যথা বেড়েছে? সে উত্তর দিতে পারলে না। তার গলা বুঝে এসেছিল কেবল দুফোঁটা চোখের জল। সেই চোখ আমি বলতে পারি না ডাক্তার, বলতে পারি না। দিক বিদিক ভুলে আমি ছুটে গিয়েছিলাম হারান ডাক্তারের বাড়িতে। তিনিও সঙ্গে সঙ্গে এলেও প্রথমটা কিছু বুঝতে পারলেন না। হঠাৎ জিজ্ঞাসা করলেন, ব্যথার ওষুধের শিশিটা সেটা কোথায়? এটা যে পুরো খালি। বৌমা, আপনি কি ভুল করে এই ওষুধটা খেয়েছেন? আমার স্ত্রী ঘাড়ে হেলিয়ে নীরবে কেবল বললেন, সর্বনাশ। হারান ডাক্তার তক্ষুনি গাড়ি করে তার বাড়ি থেকে পাম্প আনতে ছুটলেন। আর আমি আচ্ছন্নের মতো আমার স্ত্রীর বিছানার উপর গিয়ে পড়লাম। তখন মা যেমন করে ছেলেকে ভুল হয়, তেমনি করে তিনি আমার মাথা তার বুকের কাছে টেনে নিয়ে দুই হাতের ছোঁয়া আমাকে তার মনের কথা বোঝাতে চেষ্টা করলেন। শুধু তার সেই করুণ ছোঁয়ায় আমাকে বার করে বলতে লাগলো, ভালোই হয়েছে, তুমি সুখী হবে, এবং সেই মনে করে আমি সুখে মরলাম। ডাক্তার যখন ফিরলেন তখন জীবনের সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর সকল যন্ত্রণার অবসান হয়েছে। ঠিক সেই ভুলটাই হলো তো। কি চুপ করে আছেন কেন? বলুন, কে করলো ভুলটা? শুরুবালা? ভুল হয়তো নয়, নাকি ভুল জানি না। করুণা এই পৃথিবী থেকে নিজে সরে যাবে বলে ওই দারুণ বিষটা খেয়ে ফেললো, নাকি অন্ধকার ঘরে অসুস্থ শরীরে সে ভুল করে বসেছিল, আমি আজও জানি না। এই অবধি বলে দ্রুত বার কয়েক পায়চারি করে বসলেন দক্ষিণাবাবু। বেশ বোঝা গেল তিনি বলতে চান না, কিন্তু আমি যেন জাদু করে তার কাছ থেকে কথা কেড়ে নিচ্ছি। তিনি আবার শুরু করলেন, মনোরমাকে বিয়ে করে দেশে ফিরলাম। মনোরমা বাপের মতেই আমাকে বিয়ে করল, কিন্তু আমি যখন তাকে আদরের কথা বলতাম, ভালোবেসে তার মন জয় করার চেষ্টা করতাম, সে হাসতো না, গম্ভীর হয়ে থাকতো। তার মনের কোথায় কোনখানে কি খটকা লেগে গিয়েছিল, আমি কেমন করে বুঝি।
এই সময় আমার মদ খাবার নেশাটা আবার খুব বেড়ে উঠল। কেন? নতুন বিয়ে করলেন, তাও মদের নেশা করার এতটা দরকার পড়ছিল কেন? এটা একটা নতুন জীবনের স্বপ্ন নিয়ে আবার নতুন করে মনোরমার সঙ্গে ঘর বাঁধলাম আমি। সব ছেড়ে ছুড়ে সব স্মৃতি থেকে দূরে সরে যেতে এসে উঠলাম আমার এই পৈতৃক জমিদারিতে। কলকাতার বাড়ি, এলাহাবাদের বাড়ি সব বেচে দিলাম যাতে করুণাকে ভুলে যেতে পারি। তার কোনো চিহ্ন রাখলাম না কোথাও, সব মুছে ফেললাম। মনোরমাই আমাকে সে পরামর্শ দিলে, কিন্তু মন থেকে কি সে মুছে গেল? মুছে দেওয়া যায়? বলতে পারবো না। আমি জানি না ডাক্তার। ভেবেছিলাম খুব সুখী হব, ভুলে যাব সব কিছু। কিন্তু একদিন শরতের এক সন্ধ্যায় মনোরমাকে নিয়ে আমাদের বরানগরের বাগানে বেড়াচ্ছি। ছমছমে অন্ধকার হয়ে এসেছে। পাখিদের বাসায় ডানা ঝাড়বার শব্দটুকু পর্যন্ত নেই। শুধু বেড়াবার পথে দুধারে ঘন ছায়া ঢাকা ঝাউ গাছ হাওয়ায় সশব্দে কাঁপছিল। ক্লান্ত মনে হতেই মনোরমা সেই বকুলতলার সাদা পাথরের বেদির উপর এসে নিজের দুই বাহুর উপর মাথা রেখে শুল। আমিও কাছে এসে বসলাম। সেখানে অন্ধকার আরো ঘন। যতটুকু আকাশ দেখা যাচ্ছে একেবারে তারায় ঢাকা। গাছের নিচে ঝিল্লির ডাক যেন আকাশের বুক চিরে নিঃশব্দতার শেষে একটি শব্দের সরু পাড় বুনে দিচ্ছে। সেদিনও বিকেলে আমি কিছু মদ খেয়েছিলাম। মনটা বেশ একটু হালকা ছিল। অন্ধকার যখন চোখে সয়ে আসলো তখন গাছের গোড়ায় ফ্যাকাশে রঙে আঁকা সেই আলগা আঁচল ক্লান্ত মেয়ের আব ছায়া মূর্তিটা আমার মনে এক ঘন আবেগের বিস্তার করলো। মনে হলো ও যেন একটি ছায়া, ওকে যেন কিছুতেই দুই বাহু দিয়ে ধরতে পারবো না। এমন সময় অন্ধকার ঝাউ গাছের মাথায় যেন আগুন ধরে উঠল। তারপরে কৃষ্ণপক্ষের জীর্ণ ভ্রান্ত হলুদ বর্ণ চাঁদ ধীরে ধীরে গাছের মাথার উপরকার আকাশে উঠল। সাদা পাথরের উপর সাদা শাড়ি পরা সেই ক্লান্ত শায়িত মেয়ের মুখের উপর জ্যোৎস্না এসে পড়ল। আমি আর থাকতে পারলাম না। কাছে এসে দুই হাতে তার হাতটি তুলে ধরে বললাম, মনোরমা, তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। কথাটা বলা মাত্র চমকে উঠলাম। মনে পড়ল ঠিক এই কথাটা আর একদিন আর কাউকেও বলেছি। ঠিক সেই মুহূর্তেই বকুল গাছের উপর দিয়ে, ঝাউ গাছের মাথার উপর দিয়ে, কৃষ্ণপক্ষের হলদেটে ভাঙা চাঁদের নিচ দিয়ে গঙ্গার পূর্ব পাড় থেকে গঙ্গার সুদূর পশ্চিম পাড় পর্যন্ত হা 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 করে অতি দ্রুত বেগে একটি হাসি বয়ে গেল। কি হলো? কি হলো? কে
কে কথা বললো? ও, ওটা তো পাখির ডাক। না 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 না, কখনো না। আমি স্পষ্ট শুনলাম ও করুণা 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 জানতে চাইছে ওকে ওকে। কেন কেন এমন করছো তুমি? তুমি কি পাগল হয়ে যাচ্ছ? কি বললে? পাগল? আমি পাগল? পাগল আমি? হ্যাঁ, আমি পাগল? ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো। ওই দুটো ওষুধের শিশি দুটোতেই বিষ ছিল না তো? হ্যাঁ, ছিল না তো? আমি পাথরের বেদির উপর থেকে জ্ঞান হারিয়ে নিচে পড়ে গেলাম। জ্ঞান ফিরলে দেখলাম আমার ঘরে বিছানায় শুয়ে আছি। তোমার হঠাৎ এমন হলো কেন? কি হয়েছিল গো তোমার? শুনতে পাওনি? সমস্ত আকাশ ভরে হা হা করে একটা হাসি বই গেল। না গো, সার বেঁধে এক ঝাঁক পাখি উড়ে গেল তো। তাদেরই পাখার শব্দ শুনেছিলাম। তুমি এত অল্পেই ভয় পাও? আশ্চর্য! আপনি ঠিক কি শুনেছিলেন বলুন তো? দিনের বেলায় স্পষ্ট বুঝতে পারলাম পাখির ঝাঁক উড়বার শব্দই বটে। এই সময় উত্তর দেশ থেকে হাঁসের দল নদী চরে চড়ার জন্য আসছে। কিন্তু সন্ধ্যা হলে তখন মনে হতো চারদিকে সমস্ত অন্ধকার ভরে ঘন হাসি জমা হয়ে রয়েছে। এক্ষুনি যেন কে চিৎকার করে বলে উঠবে, ওকে 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 গো, ওকে গো। ডাক্তার। অবশেষে এমন হলো, সন্ধ্যার পর মনোরমার সঙ্গে একটা কথা বলতেও আমার সাহস হতো না। তখন কি সব ছেড়ে ছুড়ে এই আপনার গণ্ডগ্রামের জমিদারিতে এসে উঠলেন? না, সে তো তুমি আসার কয়েক সপ্তাহ আগে। প্রথমে আমাদের বরানগরের বাড়ি ছেড়ে মনোরমাকে নিয়ে বোটে করে বেরিয়ে পড়লাম। অঘ্রাণ মাস, শান্ত নদীর বাতাসে সমস্ত ভয় চলে গেল। কয়েকদিন খুব সুখে ছিলাম। চারদিকের সৌন্দর্যে আকুল হয়ে মনোরমাও যেন তার মনের বন্ধ দরজা অনেকদিন পর ধীরে ধীরে আমার কাছে খুলতে লাগলো। বাহ, বেশ তো। বৌঠান তো ঠিক পথে এগোচ্ছিলেন। তাহলে আবার কি এমন হলো? তুমি বড় ফোড়ন কাটো তো হে। শোনো চুপচাপ, আমার কেসটা বোঝার চেষ্টা করো অন্তত। যা বলছিলাম, ওই গঙ্গা ছাড়িয়ে শেষে পদ্মায় এসে পৌঁছলাম। ভয়ঙ্করী পদ্মা তখন হেমন্তের বিষহীন সাপের মতো। জল অনেক মরে এসেছে, চড়া জেগে উঠছে। পদ্মা যেন ঘুম হচ্ছে। উত্তর পারে জনশূন্য বালির চর ধুধু করছে সেই দিগন্ত অবধি। আর দক্ষিণের উঁচু পাড়ের উপর গ্রামের আম বাগানগুলো এই রাক্ষসী নদীর নিতান্ত মুখের কাছে জোড় হাতে দাঁড়িয়ে কাঁপছে। পদ্মা যেন ঘুমের ঘরে এক একবার পাশ ফিরছে, আর ঝুপঝাপ করে ভেঙে ভেঙে পড়ছে চরের দুপাড়। এইখানে বেড়াবার সুবিধা দেখে বোট বাঁধলাম। একদিন
আমরা দুজনে বেড়াতে বেড়াতে বহু দূরে চলে গেলাম। সূর্যদেব অস্তাচলে যেতেই পূর্ণিমার চাঁদ উঠল। সেই অন্তহীন সাদা বালির চরের উপর যখন অপার উচ্ছ্বসিত জ্যোৎস্না একেবারে আকাশের সীমান্ত পর্যন্ত ছড়িয়ে গেল, তখন মনে হলো যেন জ্যোৎস্না মোড়া জনশূন্য অসীম স্বপ্ন রাজ্যের মধ্যে শুধু আমরা দুজন, আর কেউ কোথাও নেই। একটি লাল শাল মনোরমার মাথার উপর থেকে নেমে তার মুখখানি ঘিরে শরীরটাকে আচ্ছন্ন করে রয়েছে। চারপাশ একেবারে স্থির, নিশ্চুপ, সীমাহীন, দিশাহীন একটা সাদা শূন্যতা ছাড়া যখন আর কিছুই রইল না, তখন মনোরমা ধীরে ধীরে হাতটি বার করে আমার হাত চেপে ধরল। অত্যন্ত কাছে, সে যেন তার সমস্ত শরীর, মন, জীবন, যৌবন আমার উপর ভার দিয়ে নিতান্ত নির্ভর করে দাঁড়ালো। বুক ধুকপুক করে উঠল আমার। মনে হলো ঘরের মধ্যে কি যথেষ্ট ভালোবাসা যায়? এমন খোলা অনন্ত আকাশ নইলে কি দুটি মানুষকে কোথাও ধরে? মনে হলো আমাদের ঘর নেই, দ্বার নেই, কোথাও ফিরবার নেই, এমনি করে হাতে হাতে ধরে অবারিত ভাবে চলে যাও। কোথাও যাওয়ার নেই, কোনো নির্দিষ্ট পথ নেই, কেবল জ্যোৎস্না মাখা শূন্যতার উপর দিয়ে হাতে হাত রেখে দুজনের বেড়ানোটাই সত্যি, শেষ সত্যি। এক জায়গায় এসে দেখলাম সেই চরের সেই রূপালী বালির মাঝখানে একটি বড় অংশ জুড়ে জল জমে আছে। পদ্মা সরে যাওয়ার পর সেইখানে জলটুকু বেঁধে আছে। সেই নিস্তরঙ্গ জলটুকুর উপরে একটি লম্বা জ্যোৎস্না রেখা একভাবে পড়ে আছে। সেই জায়গাটাতে এসে আমরা দুজনে দাঁড়ালাম। মনোরমা হঠাৎ কি ভেবে আমার মুখের দিকে চাইলে, তার মাথার উপর থেকে শালটা হঠাৎ খসে পড়ল, আর আমি তার সেই জ্যোৎস্না ভাষা মুখখানি তুলে ধরে চুমু খেলাম। আর ঠিক সেই সময় সেই জনমানবহীন নিঃসঙ্গ মরুভূমির মধ্যে গম্ভীর স্বরে কি 3 বার বলে উঠল, আমি চমকে উঠলাম। আমার স্ত্রীও কেঁপে উঠলেন, কিন্তু পরক্ষণে আমরা দুজনেই বুঝলাম এই শব্দ মানুষের নয়, অমানুষিকও নয়, জলচর পাখির ডাক। হঠাৎ এত রাত্রে তাদের নিরাপদ নিবৃত নিবাসের কাছে লোক আসতে দেখে তারা জেগে উঠেছে। বাহ, তাহলে তো রহস্য কেটেই গেল। আপনি বুঝতে পারলেন। কি হলো, হাসছেন কেন? ধৈর্য ধরো হে ডাক্তার, রোগী কথা বলছে, তা না শুনেই তুমি একেবারে কনক্লুশনে পৌঁছে যাচ্ছ। শোনো,
সেই ভয়ের চমকে আমরা দুজনেই তাড়াতাড়ি বোটে ফিরলাম। রাত্রে বিছানায় এসে শুলাম। শ্রান্ত শরীরে মনোরমা অবিলম্বে ঘুমিয়ে পড়ল। আমার আমার কি হলো আমি ঠিক বলতে পারবো না ডাক্তার। আমি ঠিক কি ঘুম আসছিল না? ঘুম তো আসে না ডাক্তার। সেই কবে থেকে, যবে থেকে সেই রাত্রে যেন অন্ধকারের মধ্যে আমি বোটের ছাদের দিকে চেয়ে, বোটের ছাদ বাড়ির ছাদের মতো নয়। থেকেছ কখনো বোটে? থাকনি না? নদীর একটা নিজস্ব আলো আছে জানো। সে আলো একটা আবছা আভা ছড়িয়ে রাখে। অন্ধকারটা যেন জমেও জমে না। সে অন্ধকারে জানলে ডাক্তার, আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম অন্ধকারে কি একজন আমার মশারির কাছে দাঁড়িয়ে ঘুমন্ত মনোরমার দিকে একটি মাত্র দীর্ঘ হাড় জিরজিরে আঙুল তুলে যেন আমার কানে কানে অত্যন্ত চুপি চুপি ফিসফিস করে কেবল জিজ্ঞাসা করতে লাগলো, ওকে 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 গো। তাড়াতাড়ি উঠে দেশলাই জ্বালিয়ে বাতি ধরালাম। সেই মুহূর্তে ছায়ামূর্তি মিলিয়ে গিয়ে আমার মশারি কাঁপিয়ে বোট দুলিয়ে আমার ঘামে ভেজা শরীরে রক্তহীন করে দিয়ে হা 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 করে একটা হাসি অন্ধকার রাত্রির ভেতর দিয়ে বয়ে চলে গেল। পদ্মা পার হলো, পদ্মার চর পার হলো, তারপরে সমস্ত ঘুমন্ত দেশ গ্রাম নগর পার হয়ে গেল। যেন তা চিরকাল ধরে দেশ দেশান্তর পার হয়ে ক্রমশ কমতে 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 একেবারে ফুরোতে ফুরোতে অসীম সুদূরে চলে যাচ্ছে। ক্রমে ক্রমে যেন তা জন্ম মৃত্যুর দেশ ছাড়িয়ে গেল। ক্রমে তা যেন সূচের আগার মতো ক্ষীণ হয়ে আসলো। এত ক্ষীণ শব্দ কখনো শুনিনি, কল্পনা করিনি। আমার মাথার মধ্যে যেন আকাশ রয়েছে এবং সেই শব্দ যতই দূরে যাচ্ছে কিছুতেই আমার মস্তিষ্কের সীমা ছাড়াতে পারছে না। অবশেষে যখন একান্ত অসহ্য হয়ে আসলো তখন ভাবলাম আলো নিভিয়ে না দিলে ঘুমোতে পারবো না। যেমনি আলো নিভিয়ে শুলাম অমনি আমার মশারির পাশে আমার কানের কাছে অন্ধকারে আবার সেই অবরুদ্ধ স্বর বলে উঠল, ওকে 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 গো। আমার বুকের রক্তের ঠিক সমান তালে ক্রমাগত ধ্বনিত হতে লাগলো, ওকে ওকে গো ওকে 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 গো। সে গভীর রাতে নিস্তব্ধ বোটের মধ্যে আমার গোলাকার ঘড়িটাও সজীব হয়ে উঠে। তার ঘণ্টার কাঁটা মনোরমার দিকে প্রসারিত করে শিল্পের উপর থেকে তালে তালে বলতে লাগলো, ওকে 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 গো। দক্ষিণাবাবু
এ কি? আরে আরে আপনি এত ঘামছেন কেন? কি হয়েছে? কি হয়েছে? শরীর খুব খারাপ লাগছে? কই দেখি দেখি, হাতটা বাড়ান দেখি। ও, পালস তো খুব বেশি। শুনুন, আপনি আপনি একটু জিরিয়ে নিন, আর কথা না বলে একটু জল খান, দাঁড়ান। কিছু একটা করো ডাক্তার। আজ কত রাত আমি ঘুমাইনি, কত রাত। এমন সময় হঠাৎ আমার কেরোসিনের শিখাটা দপদপ করতে করতে নিভে গেল। হঠাৎ দেখতে পেলাম বাইরে আলো হয়েছে। আমার বাড়ির সামনের পথে একটা মোষের গাড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দ জেগে উঠল। তখন দক্ষিণাবাবুর মুখের ভাব একেবারে বদল হয়ে গেল, ভয়ের চিহ্নই রইল না। রাতের কুহকে কাল্পনিক শঙ্কার মত্ততায় আমার কাছে যে এত কথা বলে ফেলেছেন, সেজন্য যেন অত্যন্ত লজ্জিত এবং আমার উপর আন্তরিক ক্রুদ্ধ হয়ে উঠলেন। কিচ্ছু না বলে হঠাৎ উঠে দ্রুত বেগে চলে গেলেন। সেই দিনই মাঝরাতে আবার আমার দরজায় এসে ঘা পড়ল। ডাক্তার, দরজাটা খোলো না হে ডাক্তার। সানডে সাসপেন্সে আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিশীথে। মুখ্য ভূমিকায় জমিদার দক্ষিণাচরণ, সৌগত সরকার, ডাক্তার দেবরাজ ভট্টাচার্য, করুণা, মধুবন্তী মিত্র, ব্রহ্মচারী নীলাঞ্জন ভট্টাচার্য, মনোরমা ইন্দ্রাণী দাস মহাপাত্র ও হারান ডাক্তার উৎপল সরকার। গল্পের নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী, পরিচালনায় শাওলি মজুমদার, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সত্যজিৎ সেন, শব্দগ্রহণ চিন্ময় মণ্ডল, শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি, প্রচার অলঙ্করণ অভিব্রত, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট, সমগ্র পরিকল্পনা ইন্দ্রাণী। শেষ হল রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিশীথে। সানডে সাসপেন্স আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে এবং গানা অ্যাপে।